বাংলাদেশে লিটন কুমার দাস আমার মনে হয় সবচেয়ে বেশি একজন সাহসী ক্যাপ্টেন। সাকিবের পরে আমার মনে হয় লিটন কুমার দাসই স্টেপ ফরওয়ার্ড কথা বলে। না হলে এমনটা আজকে হইতো না। এমনটা গোমোট কারো ফাঁস হইতো না, এমন কারো আসল চরিত্র ফাঁস হইতো না, এমন কারো স্বৈরশাসন যে বলি আমরা যেটাকে সেটা ফাঁস হইতো না। গাজী আশরাফ লিপু যিনি বাংলাদেশের প্রধান নির্বাচক, তিনি সবসময় নিজের মন মতো পছন্দের কাজ করেন। তিনি কখনো কাউকে আসলে তোষামোদ করেন না, কারো তার দরকার হয় না। তিনি যেটা ভালো বুঝেন সেটা করেন। কিন্তু তিনি যে পদে, পদে ভুল করেন এটা তিনি মনে হয় জানেন না। আজকে যখন প্রেস কনফারেন্সে লিটন কুমার দাসকে বলা হইছে যে আসলে শামীমকে কেন বাদ দেওয়া হয়েছে? লিটন কুমার দাস ডিরেক্ট বলে দিছে যে, "আমি জানি না শামীমকে কেন বাদ দেওয়া হইছে।" লিটন কুমার দাসকে যখন বলা হইছে যে আসলে অঙ্কনকে কি কারণে দলে নেওয়া হয়েছে? লিটন কুমার দাস সেখানেও জানে না যে কেন অঙ্কনকে দলে নেওয়া হয়েছে। লিটন কুমার দাসকে প্রশ্ন করা হয়েছে, দল নির্বাচনের সময় তো ক্যাপ্টেন্সির একটা চাওয়া থাকে, কোচের একটা চাওয়া থাকে যে আপনি কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলাবেন, কোন পজিশনে কোন প্লেয়ারকে নিয়ে আসবেন। সেখানেও লিটন কুমার দাস বলে দিছে যে আসলে এই জিনিসটা যদি হইতো তাহলে মনে হয় আমি আমার টিমটাকে নিজের মতো করে সাজাতে পারতাম। আমি আমার টিমের ক্রিকেটারগুলাকে ভালোভাবে মানায় নিতে পারতাম এবং আমার টিমের চাহিদা অনুযায়ী আমি প্লেয়ারকে নিয়ে আসতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় এমনটা হয় না। এর প্রতিক্রিয়ায় আমাদের লিপু সাহেব বলছে যে, "আমাদের কারো দরকার হয় না মতামতের। আমরা নিজেরাই কাজ করতে পছন্দ করি।" তার মানে এটাই হইলো যে বাংলাদেশ ক্রিকেটে এখনো স্বৈরশাসনে থেকে গেল। বাংলাদেশ ক্রিকেটে আসলে উন্নতির যে একটা ধারা, দেখেন ওপেনিং প্লেয়ার যে খেলবে সে ওপেনার হিসেবেই খেলবে। কারণ একটা প্লেয়ার ছোটবেলা থেকে ওপেনিং প্র্যাকটিস করতে, করতে আজকে সে ন্যাশনাল টিমে আসছে। তাকে আপনি ৭ নম্বরে খেলায় দিবেন। আবার একটা প্লেয়ার ওয়ান ডাউনে ব্যাটিং করে আসছে। তাকে আপনি মিডল অর্ডার বানায় দিবেন। হ্যাঁ, একটা প্লেয়ার ওপেনিং খেলায় আসছে তাকে আপনি ৭-৮ নম্বরে খেলায় দিবেন। আবার ৭-৮ এর ব্যাটারকে আপনি ৫ এ খেলাবেন। কিন্তু পজিশন অনুযায়ী যে একটা ব্যাটার খেলবে সেটা আপনি কখনো চান না, কখনো আপনি করেন নাই। আজকে এ কারণেই আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেটের অধঃপতন। আমার লিটন কুমার দাস ওপেনার ছিল। ওপেনার হিসেবে তিনি তো টিমে আসছে। ওপেনার হিসেবে তাকে খেলানো হয়েছে। কিন্তু তিনি এখন ৩ নাম্বার পজিশনের ব্যাটার হয়ে গেছে। নাজমুল হোসেন শান্ত ওপেনার হিসেবে ন্যাশনাল টিমে তার আ আগমন ন্যাশনাল টিমের প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল টিমে সে মানে ওপেনিং হিসেবে খেলবে। ঘরোয়া ক্রিকেটে তিনি ওপেনিং করবে। তিনি বিপিএল বলেন, এনসিএল বলেন, জাতীয় লিগ বলেন তিনি ওপেন করবে। কিন্তু তিনি কি হলো এখন ৩ নাম্বার। টেস্টেও ৩ নাম্বার ব্যাটার, টি-টোয়েন্টিও তিনি ৩ নাম্বার ব্যাটার, ওডিআই ক্রিকেটেও তিনি ৩ নাম্বার ব্যাটার। এরপর যদি ৪ নাম্বার পজিশনের কথা বলি, দেখেন প্রপার ৪ নাম্বার ব্যাটার মুশফিকুর রহিমের পর বা মোহাম্মদ আশরাফুলের পর কি বাংলাদেশে আসছে? আসলে আসে নাই। কারণ ওই যে বললাম, আপনি ওপেনের ব্যাটারকে 1 ডাউনে খেলাবেন, ওপেনার ব্যাটারকে আপনি 2 ডাউনে খেলাবেন, আবার আপনি ৭ নম্বর ব্যাটারকে ৫ নম্বরে খেলাবেন। এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচনের কালচার। যেখানে লিপুও এই কালচারটাকেই ধরে রাখছে। যেখানে একটা টিম গঠন হবে। সামনে আপনার টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর ২ টা মাসও হাতে নাই। একটা টি-টোয়েন্টি সিরিজ পাইছেন। যেখানে আপনি আপনার ওপেনার, 1 ডাউন আপনি ৪ নাম্বার পজিশন, ৫ নাম্বার পজিশন, ৬ নাম্বার পজিশন, ৭ নাম্বার পজিশন, প্রপার অলরাউন্ডার এই জিনিসগুলা যে সব টিম যখন সাজাতে ব্যস্ত, তখন বাংলাদেশ টিমের নির্বাচক প্যানেলই ঠিক নাই। তাহলে বাংলাদেশ টিমকে নিয়ে আপনি কতটুকু আশা করবেন? আসলে আশা করার জায়গাও নাই। এখন মনে করেন এই যে একটা দ্বন্দ্ব লেগে গেছে লিটন আর লিপুর মধ্যে, যদি লিটন কুমার দাস তার আ ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেয়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়ভারটা কে নিবে? আমি তো মনে করি মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলটাই নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে। আপনি মিরাজের কথা বলতে পারেন, আপনি শান্তর কথা বলতে পারেন, আপনি লিটন কুমার দাসের কথা বলতে পারেন। ভাই, আসলে প্রপার অধিনায়ক কি কেউ হইতে পারছে? প্রশ্নটা আপনাদের কাছেই থেকে গেল।